ওকে, ব্যাপারটা হচ্ছে কি, ধরেন প্রতিদিন গত ক্লাস সম্পর্কে একটু প্রশ্ন আমারে করবেন, নাইলে আপনাদের ধর মানে কিছু প্রশ্ন লাগলে দুই একটা প্রশ্ন হইলেও খাতায় লিখে নিয়ে আসবেন, কারণ আমি বিশ্বাস করি না যে আমি এত ভালো পড়াই যে একদম প্রশ্ন ছাড়া থাকবে। ঠিক আছে? হ্যাঁ। না, ওইটা করতে পারি না। আপনি করতে পারেন, পরীক্ষায় নাম্বার দিবে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে। এখন চয়েস হচ্ছে আপনার, আপনি যদি ওইরকম করে করতে চান আমার পার্সোনালি কোনো সমস্যা নেই, কিন্তু ওইটা করলে কি সমস্যা হবে সেটা এখন বুঝবেন না, 4 বছর 5 বছর পরে গিয়ে বুঝবেন আর কি, বা বোর্ড পরীক্ষাগুলোতে বুঝবেন। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে শুধু সূত্র বলে কোনো কিছু নয়, আমি আগেও বলেছি এগুলোকে গতির সমীকরণ বলে, সূত্র বলে না। আর সিকিউতে অঙ্ক এই জন্য দেওয়া হয় যেন আপনারা অঙ্কগুলো সমাধান করেন এবং সমাধানের প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা লাইন আপনি করেন। ঠিক আছে? বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। সো একটু করতে হবে, মানে দেখেন গোলায় ফেলেন, তার কারণ হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করেন না। আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি কয়টা অঙ্ক করাইছি কালকে? দুইটা। আপনাদের কাছে কি মনে হয় দুইটা অঙ্ক করলে হয়ে যাবে? না। এই দুইটা অঙ্ক টাইপ মানে এই দুইটা অঙ্কের মতো করে আরো যত অঙ্ক আছে, যেমন ধরেন আদিবেগ দেওয়া আছে, গতিকাল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ত্বরণ কত, এরকম টাইপের যে খুচরা খুচরা অঙ্কের প্রশ্নগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো আপনার কাছে মনে হতে পারে খুব সহজ প্রশ্ন, বাট না, যখন পরীক্ষায় করতে যাবেন তখন আসলে ঝামেলা হবে। ঠিক আছে? যেমন আপনাদের আজকে আমার জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আসার কথা, কেউ কি আনছেন? এক্স্যাক্টলি, আয় হায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা পার্ট। ধরেন করছে, হ্যাঁ বুঝতে পারছি, ধরেন আমি বিশ্বাস করলাম আপনি করছেন, কিন্তু এই যে আনেন নাই এটাও একটা পার্ট অফ, মানে কি বলবো, ইনডিসিপ্লিন। আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি, বাট এই ইনডিসিপ্লিনটা, ওয়ালাইকুম আসসালাম, এই ইনডিসিপ্লিনটা না রাখা যাবে না। বুঝতে পারছেন? সবার জন্যই বলতেছি, আগামী ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক সবাই নিয়ে আসবেন। ঠিক আছে? হোমওয়ার্ক কি থাকবে? যতগুলো অঙ্ক গতকালকে করিয়েছি আজকে করাবো সবগুলো রিলেটেড, যত রকমের গাণিতিক সমস্যা আপনারা পান। আপনারা কি ইয়ে কিনেছেন, গাইড কিনেছেন? পাঞ্জেরি বলে খুব ভালো, কোন সমস্যা নেই, পাঞ্জেরি চমৎকার গাইড, রয়্যালও চমৎকার গাইড, কোন সমস্যা নাই। কিনেছেন? যদি কিনে থাকেন তার মানে আপনারা ওখানে প্রচুর অঙ্ক পাবেন। ঠিক আছে? অধ্যায় 2 এর উপর প্রচুর অঙ্ক পাবেন। একদম সিরিয়াল ধরে 1 2 3 4 করে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করা শুরু করবেন, যা যা পারবেন না তা তা আমার জন্য হচ্ছে গিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সাফওয়ান কি বলছি শুনছেন? ওকে, কি বলছি? অঙ্ক করতে হবে, যা পারবেন না তা হয় আমার জন্য নিয়ে আসবেন, নাইলে ওই যে গ্রুপে পোস্ট করবেন, নাইলে হোয়াটসঅ্যাপে দিবেন। ঠিক আছে? এবং হ্যাঁ বলেন। জি। এই জন্যই প্রতি সপ্তাহে 150 পেজ লেখার অভ্যাস করতে হবে, এবং আমি এই জন্যই বলছি যে প্রতিদিন প্রতি ক্লাসে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, নাহলে তো আপনার হাতের লেখা পারবে না স্পিড। না, হয় না। ব্যাপারটা দেখেন, আমি আবারও বলি, হয়, অনেক কিছু করলেই হয়, ওই এক লাইনে লিখলেও হয়, কিন্তু যেহেতু আপনারা আমার কাছে পড়তেছেন, আমি চাই না আপনারা ওই কোনো রকমের অ্যান্সারটা জমা দিয়ে আসেন। আমি চাই আপনাদের খাতায় যেন 95 96 নাম্বার ওঠার মতো একটা প্রেজেন্টেশন থাকে, সেটা থাকুক। বুঝতে পারছি? আমি বলতেছি না যে এটা আপনাকে আজকেই করতে হবে, আপনি আজকেই পারবেন না। এটা আপনার করতে আমি বলে দিচ্ছি আপনারা লিস্ট 3 মাস সময় লাগবে, কিন্তু আপনি যদি আজকেও সময় শুরু না করেন ওই 3 মাস আস্তে আস্তে পিছাবে। বুঝতে পারছি? এবং আলটিমেটলি দেখা যাবে যে যখন 1 বছর পর আপনাদের এসএসসি পরীক্ষা হইতেছে, তখন আপনি আসলে মানে হারাই ফেলতেছেন কোন জায়গা থেকে কি পড়বেন না পড়বেন, ডিভিশন দেওয়া। যদি বিশ্বাস না হয়, ধরেন যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং ঠিক মতো পড়াশোনা করে নাই, তাদের অবস্থাটা দেখেন, একটু তাদের সাথে কথা বলে দেখেন, বড় ভাইয়ের সাথে যে কি রকম একটা ধরেন বাজে অবস্থায় আছে। এই যে রোজার ঈদটা যাবে তাদের কাছে ঈদ মনেও হবে না। আপনাদের জন্য সেম, আপনাদেরও পরীক্ষার আগেই রোজার ঈদটা পড়বে, রমজান পড়বে। তো এখন রমজানে আপনি পড়তে পারছেন না, আপনার কাছে কি মনে হয় 1 বছর পরে আপনার মানে স্ট্যামিনা এত বেড়ে যাবে তখন পড়তে পারবেন? এরকম হবে না কিন্তু। বুঝতে পারছেন? সো মানে আসলে সামনে অনেক বাধা আসবে, সামনে অনেক রকম ডিফিকাল্টিজ আছে অলরেডি, যেটা আপনারা এখনো দেখতেছেন না। সো এই জন্য আমি একটু রিকোয়েস্ট করে বলতেছি, আমি যেভাবে বলতেছি সেভাবে একটু শুনে দেখেন। আমি জানি, আমি এটা বুঝি যে আমরা যেটা আপনাকে করতে বলবো আপনার সেখান থেকে একটু বের হয়ে নিজের মতো করে ইনোভেট করতে ইচ্ছা করবে, এটাতে আমি দোষের কিছু দিচ্ছি না। কিন্তু ওই ইনোভেশনের মধ্যে কোনটা কোনটা করা যাবে আর কোনটা কোনটা করা যাবে না সেটা আপনি এখন বুঝবেন না। এবং আমি অনেক এই ক্লাসগুলোতে বলছি,
আরো যদি বলতে থাকে তখন আমার ক্লাসের সময় ধরে নিচে আস্তে আস্তে কমতে থাকে। সো এই জন্য ওইটা নিয়ে কথাও বলতে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এইটুকু রিকোয়েস্ট করতেছি, আপনাদেরকে সংজ্ঞাগুলো আমি যেভাবে লিখতে বলছি, যেমন অনেকের সংজ্ঞায় আমি দেখছি যে ভৌত রাশির সংজ্ঞায় লিখছেন পরিমাপযোগ্য যে কোনো কিছুকে ভৌত রাশি বলে। না, আমি ক্লাসে বলেছি আমরা যে কোনো কিছুকে পরিমাপ করি না। আপনি যাওয়ার সময় ধুম করে পায়ে ব্যথা পাইছেন, এটা এরকম কোনো কিছু না যে আমি পরিমাপযোগ্য মানে, কিন্তু পরিমাপযোগ্য বলতে পারবো। কিরকম করে পরিমাপযোগ্য বলতে পারবো? হসপিটালে যান, দাঁত ফেলার সময় আপনার দাঁতটা জিজ্ঞেস করবে ব্যথা পাইছো, 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দাও। বলে না এরকম? বলে না এরকম? তো ওইটারও তো আপনি মাপতে পারতেছেন, পারতেছেন না? আপনার যখন হাত কাটতেছে আপনারা জিজ্ঞেস করতেছে যে কিরকম ব্যথা লাগতেছে, যে ওই একটা পিন ফুটলে যেরকম ব্যথা ওরকম। আপনি তো কোনো না কোনো ভাবে একটা মেজার করতেছেন, করতেছেন না? তাহলে আপনি তো এভাবে বলতে পারেন। আপনাকে বলতে হবে পরিমাপের সংজ্ঞায় বা ভৌত রাশির সংজ্ঞায় যে পরিমাপযোগ্য যে কোনো ভৌত ধর্মকে, পদার্থের পরিমাপযোগ্য যে কোনো ভৌত ধর্মকে ভৌত রাশি বলে। আমি ক্লাসে কিন্তু ভৌত ধর্ম কথাটা বুঝাইছিলাম যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ওই যে কি বলে এটাকে মৌলিক রাশির কথা বলছিলাম, ভর একটা মৌলিক ধর্ম, এই কথাটা বলছিলাম না? তারপর কোনো কিছু দৈর্ঘ্য মাপেন, দৈর্ঘ্য কি ধর্ম, এটাও বলছিলাম যে একটা আধান, আধান কিন্তু কণা না, আধান হচ্ছে কণার ধর্ম। এটা বইয়েও লেখা আছে, আধান হচ্ছে কণার ধর্ম। সো আমি যাই মাপি তা আসলে কণার ধর্ম। এবং কিরকম ধর্ম? ভৌত ধর্ম। আপনি যখন এভাবে লিখবেন না, আপনার খাতা আরেকজনের খাতার মধ্যে পার্থক্য নাই। আরেকজন 81 পাবে, আপনিও 81 পাবেন। সমস্যাটা কি হবে? A+ তো পাইছেন, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা তো খুশি যে আমার ছেলে তো A+ পাইছে, কিন্তু ভালো কোনো কলেজে নাম আসে না, কেমব্রিয়ান কলেজে পড়তে হচ্ছে। কেমব্রিয়ান কলেজে দেখা যাবে পরে নাম আসবে না। ওই সমস্যাটা যেন না হয়। বা ধরেন কোনোভাবে ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, ঢাকা কলেজে প্রথম দিন ক্লাসে গেছেন, আপনারা জিজ্ঞেস করছে রাশি কারে বলে, আপনি বলছেন পরিমাপযোগ্য যে কোনো কিছুকে রাশি বলে, স্যার তো অপমান করে বের করে দিল। কারণ ঢাকা কলেজের টিচাররা তো আর যেন তেন টিচার না, তারা BCS ক্যাডার এক একজন, তাই না? আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? সো আপনি এখন যা শিখতেছেন, এই যে ধরেন আপনি না একটু আগে যে প্রশ্নটা করলেন যে শুধুমাত্র ইকুয়েশন বসায় অঙ্ক করলে হয় কিনা, হ্যাঁ এখন হবে, আপনার কেউ কিছু বলবে না। যখন কলেজ লাইফে যাবেন কাইটা জিরো দিয়ে দিবে, বলবে যে স্কুলে কিছু শিখায় নাই। আপনার ওই টিচার পরে আমাকে গালি দিবে ইনডিরেক্টলি। আমি কি বুঝাইতে পারছি? এবার ব্যাপারটা হচ্ছে যে এখন আপনারা একটা ছোট গণ্ডির মধ্যে আছেন বলে এইগুলো ফিল করতেছেন না, কিন্তু আস্তে আস্তে এই গণ্ডিটা বড় হবে এবং আস্তে আস্তে বুঝতে পারবেন যে এরকম ধরেন শর্টকাট খোঁজার সমস্যাগুলো কি কি। জীবনে ভাইয়া শর্টকাট দিয়ে কোনো কিছু হয় না, বুঝতে পারছেন? জীবনে একটু কষ্ট করতে হয়। আমি জানি কষ্ট করাটা একটু কষ্ট না, এটা আসলে অনেক কষ্ট। আপনাদের অনেক রকম কাজ আছে, আপনাদের আব্বা আম্মার গালি শুনতে হয় সকালে বিকালে, এবং তারপর পড়তে বসতে ইচ্ছা করে না, ক্লাসে আসতে ইচ্ছা করে না। ক্লাসে এসে আমরা টিচাররা আরো 10টা গালি দিই, আরো ক্লাসে পড়তে ইচ্ছা করে না। এই যে পরীক্ষার খাতা দিছি সব লাইনে লাইনে আমি লাল কালি দিয়ে রাখছি, মনটা আপনার এখন আমার খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আপনাকেও এটা বুঝতে হবে যে আমি আপনাকে ছোট করার জন্য এই লাল কালিগুলো দেই নাই। আমি এই লাল কালিগুলো এই জন্য দিতেছি যেন SSC পরীক্ষায় আপনার এরকম লাল কালি না পড়ে, যেন SSC পরীক্ষায় আপনার ওখানে খাতায় নাম্বার কাটার জায়গা না থাকে। এখন এখানে আমি আপনার সামনে একদম মানে কি বলবো, ইউনিভার্সাল ট্রুথের মতো প্রমাণ করে দিতে পারবো না যে আমার কথা শুনলে আপনি 1 বছর পরে গিয়ে নাম্বার পাবেন, তো 1 বছর পরে, তাই না? আপনাকে এর মধ্যে একটু আমার কথাটা শুনতে হবে, একটু আমার সাথে মানে তাল মিলাইতে হবে, বুঝছেন? সো একটু চেষ্টা করেন, সময় লাগবে। যারে খাতা, সো একটু সময় লাগবে, আপনাদের অধৈর্য লাগবে, আপনাদের ইচ্ছা করবে 1 লাইনে সংজ্ঞা শেষ করতে, 2 লাইনে অনুধাবনমূলক অ্যান্সার শেষ করতে, উদাহরণ না লিখতে, সংজ্ঞা যেটা মাথায় আসছে সেটা লিখতে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি ওভাবে লেখেন টিচার এমন মেজাজ খারাপ করবে, আপনার সঠিক অঙ্কের মধ্যেও 3-এ 3 দিবে না, 3-এ 1 দিয়ে বসে থাকবে। টিচারদের যখন একবার মেজাজ খারাপ হয় স্যার এটা করতে পারে। এবং টিচাররা চাইলে এমন ভাবে নাম্বার কাটতে পারে যে আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলেও এখানে নাম্বার বাড়বে না, কারণ পুনর্নিরীক্ষণ যে করবে সে তো আরেকজন টিচার, মানে বুঝতে পারছেন? এবং এটুকুও শিওর থাকেন যারা যারা আপনাদের SSC খাতা দেখবে তারা সবাই BCS ক্যাডার, BCS শিক্ষা ক্যাডার। সো তারা অনেক, তারপর প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে তারপর এখানে গেছে, বিশাল ট্রেনিং করাইছে। এবং পরীক্ষা দেখার খাতা দেখার জন্য তাদের 1 মাস ধরে ট্রেনিং করাবে। এবং যারা খাতা দেখবে তারা প্রথমবারের মতো খাতা দেখবে না, তারা 3-4 বছর ধরে অ্যাটলিস্ট SSC খাতা দেখতেছে। সো পরীক্ষায় নাম্বার পাওয়াটা এত সহজ হবে না। জাস্ট এই বছরের SSC পরীক্ষাটা পর্যন্ত ওয়েট করেন। এই জুলাই মাসে দেখেন এই বছরের SSC পরীক্ষায় রেজাল্টে কি পরিমাণ ধস নামে। এখন তার পলিটিক্যাল সরকার না,
এই ফ্যাক্টর গুলো আপনারা বুঝতেছেন না, চিন্তা করতেছেন না। বাট আমি এখন বলে দিচ্ছি, পরে এই ক্লাসের আজকের এই যে মার্চের 15 তারিখের ভিডিওর কথার সাথে মিলাই দেখেন, জুলাই মাসের 15 তারিখে বা আগস্ট মাসের 15 তারিখে যখন এসএসসি রেজাল্ট দিবে, যে রেজাল্টে কি পরিমাণ ধস নামে, মিলাই দেখেন ইনশাল্লাহ। ঠিক আছে, so ওই জন্য বলতেছি। পরে ধরেন অগাস্ট মাসে গিয়ে সাবধান হইলেন, সময় থাকবে না তো। অগাস্ট মাস থেকে 3 মাস হিসাব করেন, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর টেস্ট পরীক্ষাও শেষ হয়ে যাবে তখন আপনার, তাই না? তখন সাবধান হয়ে আপনি করবেনটা কি? তো এই জন্য এখন থেকে সাবধান নিতে হবে। এই জন্য বলতেছি, প্রতি ক্লাসে আমাকে প্রশ্ন করতে হবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে আমাকে যে ভাইয়া ত্বরণের সংজ্ঞা আসলে আমি কিভাবে লিখবো, ভাইয়া আপনি যে আমাদেরকে গ্রাফগুলা পড়াইছেন গ্রাফগুলা থেকে প্রশ্ন কিভাবে আসবে। ক্লাসে যেহেতু আমি সবগুলা প্রশ্ন করার উত্তর দেওয়ার সময় পাই না, আমাকে আপনার অনলাইনে প্রশ্ন করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন দিয়া ভরায় ফেলতে হবে। আমি বুঝাতে পারছি? আমি ধরেন এই যে ফেসবুক গ্রুপে যে প্রশ্ন করতে বলছি, শুধুমাত্র একটা কারণেই না যে আমার গ্রুপের মেম্বার বাড়ুক, আমাদের যে ইন্টারাকশন গুলো আছে সেই ইন্টারাকশন গুলোকে আর একটু রেগুলার করার জন্য। ঠিক আছে, আপনাদের প্রশ্ন করতে হবে ভাই। আপনি যদি আমাকে প্রশ্ন না করেন, আমার মাথায় সবসময় আসবে না যে পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসে, পরীক্ষায় ওভাবেও প্রশ্ন আসে। ক্লাসেও দেখেন আপনারা একটা প্রশ্ন করেন, সেই প্রেক্ষিতে আমার আরেকটা কথা মাথায় আসে, আমি তারপর একটা কথা বলি, আচ্ছা দেখেন এইগুলো কিন্তু এরকম হবে, তাই না? সো এই কনভারসেশনটা জারি রাখতে হবে, প্রতি ক্লাসে জারি রাখতে হবে, ক্লাসের বাইরেও জারি রাখতে হবে। আমি আপনাদেরকে তো সব ধরনের সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, আপনারা সেটা নিচ্ছেন না। আপনারা আমাকে প্রশ্ন করতেছেন না, আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি বারবার করে বলছি, প্রশ্ন করেন। এই যে আজকে শনিবার ক্লাস যাচ্ছে, আবার আগামী শুক্রবার বসবো, আগামী শুক্রবারের মধ্যে আমি প্রত্যেকের ক্লাস থেকে অ্যাটলিস্ট 2টা করে প্রশ্ন চাই। সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, সেটা আমার ফেসবুক গ্রুপে করেন, আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে করেন, বাট করেন। ঠিক আছে, আমি যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খাওয়ার সময় না পাই, ঘুমানোর সময় না পাই। তখন আপনাদের বুঝতে হবে যে এই যে আপনি পড়তেছেন, এই যে পড়তে আসছেন, এই পড়ার সময়টা সার্থক। অনেক কথাবার্তা বলে ফেলছি, প্রথম 7-8 মিনিট শুধু কথাবার্তা, 7-8 মিনিট, 9 মিনিট হয়ে গেছে। চলেন অঙ্ক করি। আজকের ক্লাসের প্রথম গাণিতিক সমস্যা লিখেন। একটি মোটর সাইকেল 40 মিটার/সেকেন্ড সমবেগে গতিশীল থাকা অবস্থায় যেই মুহূর্তে একটি স্থির বাসের 30 মিটার পেছনে অবস্থান করে, ঠিক সেই মুহূর্তে বাসটি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করে। কতক্ষণ পর এবং কত দূরে গিয়ে যানবাহন দুটি মিলিত হবে? গত ক্লাসে আমরা যে দুইটা অঙ্ক করছি, এখন যে অঙ্কটা দিলাম হুবহু একই রকম প্রশ্ন, পড়ে মনে হচ্ছে না? কিন্তু গত ক্লাসে দুইটা অঙ্ক দেখাইছি যে দুইটা অঙ্ক একই রকম প্রশ্ন হইলে উত্তর একই রকম না। এইটার উত্তর বাকি দুইটার থেকে ডিফারেন্ট, কারণ গতকালকের দুইটার অঙ্কের শেষে যে দুইটা আলাদা গতিশীল বস্তু ছিল তারা মিলিত হয়ে এক বস্তু হয়ে গেছিল, তাই না? রাইট? বাঘ হরিণকে খায় ফেলছে মানে দুইটা মিলে একটা বস্তু, আর আমি বাসে উঠে পড়ছি মানে দুইটা মিলে একটা বস্তু। কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখেন, আমার একটা মোটর সাইকেল আর একটা বাস, দুইটা বস্তু গতিশীল। প্রশ্ন করা হয়েছে যানবাহন দুইটা কখন আর কোথায় মিলিত হবে। যানবাহন দুটো যদি মিলিত হয় তার মানে কি যানবাহন দুইটা একসাথে লেগে যাবে? তাহলে তো অ্যাক্সিডেন্ট হইলো, মানে ওটা তো আর
আমার এখানকার মূল লক্ষ্য না, বুঝতে পারতেছি? মিলিত হওয়া মানে হ্যাঁ, কখন একই লাইনে আসছে বা পাশাপাশি একই অবস্থানে আসছে, সেই রকম একটা সিচুয়েশন, তাই তো? তাহলে এই অঙ্কের জন্য কিন্তু মূল লক্ষ্য দুইটা বস্তুকে এক বানানো না। ঘটনার শুরুতে মিলিত হওয়ার আগেও আলাদা থাকবে, মিলিত হওয়ার পরেও আলাদাই থাকবে। সো এই কথাটা এই জন্য বলছি, কারণ এর আগের দুইটা টাইপের অঙ্কে যদি সময়ের মান দুইটা ধনাত্মক আসতো, আমরা ছোটটা নিতাম, বড়টা বাদ দিতাম, কারণ বলতাম সর্বনিম্ন সময়ে দুইটা বস্তু মিলিত হয়ে এক হয়ে যাবে। বাট যেহেতু এখন আর সেই শর্ত নাই, তাই আমরা এরকম কেসে যদি সময়ের দুইটা ধনাত্মক মান আসে, দুইটাই গ্রহণ করব। একবার পিছনের জন্য ওভারটেক করবে, একবার সামনের জন্য ওভারটেক করবে। এবার এই ক্ষেত্রে সেটা হইতে পারে। বুঝাইতে পারছি? এই অঙ্কটা কি করে দেওয়া লাগবে, না বাসায় নিজেরা করতে পারবেন? করতে পারবেন না? আমি খালি বললাম যে এই ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? বাকিটুকু নিজেরা করে নিয়ে। বিবৃতি একটা বিবৃতি এই জি, বিন্দুটাকে এইটা ধরছে এইটুকুই তো বিবৃতি। এইটুকুই বিবৃতি। বাট ধরেন চিত্রর বিবৃতি অঙ্কের মধ্যে, গাণিতিক অঙ্কের মধ্যে চিত্রের বিবৃতি না দিলেও চলে। যদি এটা একটা সূত্রের প্রতিপাদন হয়, তখন চিত্রের বিবৃতি দিতে হবে। কিন্তু গণিতের মধ্যে আমরা চিত্রটা আঁকতে বলছি এই জন্য যেন আপনার জন্য বুঝতে সুবিধা হয়। পরীক্ষার মধ্যে কিন্তু চিত্র আঁকার বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি তাও আঁকবেন, বুঝতে পারেন যে এইটুকুর অংশ গাড়ির জন্য, এইটুকুর অংশ মোটরসাইকেলের জন্য। এখানে তুমি জিরো ধরছো, এটা ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ, এটা তুমি নিজে বুঝতে পারো, তাই চিত্র আঁকবা। সো অঙ্কের মধ্যে ওই গাণিতিক বিবৃতি দেওয়া দরকার নেই। আমরা জানি আদিবেগ, কিন্তু কার আদিবেগ? গাড়ির আদিবেগ ইউ ইকুয়ালস টু জিরো, মোটরসাইকেলের সমবেগ ভি ইকুয়ালস টু 30 মিটার বা 40 মিটার পার সেকেন্ড, এরকম করে লিখবা, ঠিক আছে? তারপর বলবা আমরা জানি গাড়িটি যেহেতু সমবেগে বা সমত্বরণে আছে, সুতরাং চিত্র অনুযায়ী, মানে চিত্র অনুযায়ী লেখার দরকার নেই। সুতরাং চিত্রের মধ্যে ধরো যদি ও এ পথ হয় মোটরসাইকেলের জন্য, তাহলে বলবা সুতরাং আমরা জানি মোটরসাইকেলের জন্য ব্র্যাকেটে লিখে দিবা ও এ পথ, শুধু চিত্রের ওইটুকু পার্ট দিবা, আর কিছু লাগবে না। ও এ পথ, তারপর লিখবা এস ইকুয়ালস টু ভিটি, কারণ মোটরসাইকেল সমবেগে আছে। তারপর লিখবা এস ইকুয়ালস টু 40টি, সাইড নোট দিয়ে দিবা যেহেতু ইউ ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড বা ভি ইকুয়ালস টু 40 মিটার। হচ্ছে চিত্র আকার বিবৃতিটা হচ্ছে চিত্র আঁকা দরকার হবে অবশ্যই, বিবৃতিটা না দিলেও চলবে। আমি বলবো বিবৃতি দেওয়ার দরকারই নাই, ঠিক আছে? মানে অঙ্কর মধ্যে তোমার শুধু ওই আমরা জানি সমীকরণটা লিখবা, সমীকরণের মধ্যে যে লাইন গুলা করতেছো, কেন কোত্থেকে মান প্রতিস্থাপন করতেছো, কোথা থেকে নিয়ে কোথায় বসাইতেছো, যোগ বিয়োগ করতেছো না স্কোয়ার করতেছো না পক্ষান্তর করতেছো, এইগুলা একটু ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা তাহলে হোমওয়ার্কের অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক, একটি বুলেট একটি দেয়ালের ভেতর 9 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। বুলেটটি আর কতটুকু ভিতরে প্রবেশ করবে? আচ্ছা, পরীক্ষায় অনেক সময় প্রশ্নে অর্ধেক বেগের জায়গায় 50% বেগ হারায় বা শতকরা 50 ভাগ বেগ হারায়, এভাবেও বলতে পারে, ঠিক আছে? সো হ্যাঁ, 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 না, 1/3 2/3 ওগুলা তো বলতেই পারে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলছে অর্ধেকের জায়গায় অনেক কিছু বলতে পারে। বা ওই যে 1/3 2/3, 75%, 65%, 23%, এরকম টাইপের ডাটাও দিতে পারে। তো এই জন্য আমরা এই অঙ্কটা এমন ভাবে করাবো যেন যে কোনো ডেটার জন্য সলভ করা যায়। আচ্ছা, এখন প্রথম কাজ আমি বলছি, কখনোই একটা অঙ্কের প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন বিশ্লেষণে আগে যাবেন না, আগে যাবেন চিত্র আঁকতে। চিত্র আঁকার পর প্রশ্ন বিশ্লেষণ করবেন, ঠিক আছে? কারণ চিত্র না আঁকা প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যাবে অনেক কিছু আপনার হিসাব অনুযায়ী মিলতেছে না, আপনার ভ্রান্ত ধারণার জন্য হইতে পারে এরকম, এরকমই দেখা যায় না। So, এই জন্য অবশ্যই আমি বারবার করে জোর দিচ্ছি, অঙ্ক পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে কি? চিত্র আঁকা। ওকে, তো আমার কাছে বলা হয়েছে একটা বুলেট একটা দেয়ালে প্রবেশ করবে। So, এই হচ্ছে বুলেট, সে দেয়ালে প্রবেশ করলো। এখন দেখেন, আমার প্রশ্ন চিত্র আঁকার জন্য প্রশ্ন থেকে তো তথ্য নিতে হবে, তাই না? প্রশ্নের কোথাও কি আমাকে বুলেটের আদিবেগ বলে দিছে? তাহলে আমাকে ধরে নিতে হবে অবশ্যই, তাই না? আমি ধরে নিচ্ছি বুলেটে
ঢোকার মুহূর্তে আদিবেগ হচ্ছে ইউ। আদিবেগ বলতে আমরা আসলে কি বুঝি? ঘটনা যখন শুরু হইছে তখনকার বেগ, রাইট? ঘটনা কখন শুরু হয়েছে? বুলেট যখন দেয়ালে প্রবেশ করা শুরু করছে সেই মুহূর্তে, তার আগে না। ঠিক আছে? সো বুলেট যখন দেয়ালে প্রবেশ, দেয়ালে সে প্রবেশ করতেছে, দেখুন দেয়ালে প্রবেশ করতে করতে তার বেগ কেন কমছে? এই প্রশ্ন আমরা চ্যাপ্টার 2 এ করব না, চ্যাপ্টার 3 এ গিয়ে করব। চ্যাপ্টার 3 এ বল আছে। আমি আপনাদেরকে বোধহয় একদিন বলছিলাম কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স, এগুলো নিয়ে বলছিলাম, বলি নাই। আচ্ছা পরে বলবো না, যখন আমরা চ্যাপ্টার 3 পড়বো। একটু মনে করে দিয়ে দুইটা শব্দ বলছি, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। বেসিক্যালি বলবিদ্যা, বলবিদ্যার দুইটা অংশ, একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। এটার বাংলা কি আমি জানি না আসলে। কাইনেটিক্স মানে হচ্ছে যেখানে গতির কারণ এবং ফলাফল দুইটা নিয়ে আলোচনা করা হয়, আর কাইনেমেটিক্স হচ্ছে যেখানে শুধুমাত্র গতির ফলাফল নিয়ে আলোচনা করা হয়। কাইনেটিক্স হচ্ছে গতির কারণ এবং ফলাফল দুইটা নিয়ে আলোচনা করা হয়, আর কাইনেমেটিক্স হচ্ছে শুধুমাত্র গতির ফলাফল নিয়ে আলোচনা করা। একটা বস্তু গতিশীল হয়েছে, ফলাফল কি? আদিবেগ ছিল, শেষ বেগ আছে, ত্বরণ আছে, দূরত্ব অতিক্রম করছে, এই কারণ কি? আপনি তার ধাক্কা দিচ্ছেন, লাথি মারছেন, বল প্রয়োগ করছেন, এই কারণে। সো যেখানে বল, সরণ, ত্বরণ সব নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাইনেটিক্স, চ্যাপ্টার 3। আর যেখানে শুধুমাত্র ফলাফল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাইনেমেটিক্স, চ্যাপ্টার 2। এনিওয়েজ, সো টি ইকুয়ালস টু 0 মুহূর্তে ইউ আদিবেগ নিয়ে বস্তু ঢোকা শুরু করছে। কেন তার বেগ কমছে আমরা জানবো না, জিজ্ঞাসা করবো না, আমরা খালি বলবো বেগ হ্রাস পাইছে। প্রশ্নের ধারণা অনুযায়ী বেগ হ্রাস পাইছে। কতটুকু ঢোকার পর বেগ হ্রাস পাইছে? প্রশ্নের বর্ণনা অনুযায়ী 9 সেন্টিমিটার। এটাকে আমি ধরে নিলাম, এটাকেও ধরে নিলাম যে এটা এস সেন্টিমিটার ঢোকার পর বেগ হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? কতটুকু হ্রাস পাইছে? 50% হ্রাস পাইছে বা অর্ধেক হ্রাস পাইছে, তাই না? এখন একটা জিনিস বুঝেন, আমরা যদি তাহলে বলি যে এই অবস্থানে হবে শেষ বেগ, শেষ বেগ হবে ভি, ভি ইকুয়ালস টু বলবো আদি বেগ বিয়োগ আদি বেগের অর্ধেক। আমরা প্রশ্নে কি বলছি? তার বেগ অর্ধেক হারায়। তাহলে হারায় মানে কি? আপনি বিয়োগ করবেন না? যদি বলতো অর্ধেক বেগ লাভ করে তাহলে কি করতেন? যোগ করতেন। এখানে কি বলছে? অর্ধেক বেগ হারায়, অর্ধেক বেগ লাভও করতে পারতো ভিন্ন কারণে। কি কারণে আমি জানি না, বাট যদি প্রশ্নে বলতো যে কোনো একটা কিছু ঘটছে এই জন্য অর্ধেক বেগ লাভ করছে, তখন তার শেষ বেগ হতো ইউ প্লাস ইউ বাই টু। আচ্ছা ওইখানে আসতেছি, ওইটা ভিন্ন প্রশ্ন। ঠিক আছে, যখন বলছে অর্ধেক বেগ হারায়, তার মানে আমার কি করতে হবে? আদি বেগের থেকে যতটুকু বেগ হারাইছে ওইটুকু সাবাস বাদ দিতে হবে। আমাদের আদি বেগ কত? ইউ, ইউ এর অর্ধেক কত? ইউ বাই টু। তাহলে আমাদের জন্য শেষ বেগ হচ্ছে আদি বেগ বিয়োগ আদি বেগের যতটুকু হারাইছে ততটুকু, ইউ মাইনাস ইউ বাই টু। সরাসরি বলে ফেলতে পারি ইউ বাই টু। কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন আছে? না। ওকে, এখন দেখেন আমার কাছে প্রশ্ন কি বলছে, বুলেটটি আর কতটুকু ভিতরে প্রবেশ করবে। এখন বুলেটটা ততক্ষণ পর্যন্তই প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত তার বেগ আছে। যদি বেগ না থাকে তার কি আর প্রবেশ করার ক্ষমতা আছে? না। তাহলে আমি কি বলতে পারি, যেই মুহূর্তে তার বেগ শূন্য হবে সেই মুহূর্তে বুলেট থেমে যাবে এবং সে আর প্রবেশ করবে না। সো আমি যদি প্রথম যেই নীল দাগ, এই দাগের অবস্থানটাকে বলি এ, সবুজ দাগের অবস্থানটা বলি বি, এবং লাল দাগের অবস্থানটা বলি সি, সি বিন্দুতে বেগ হইতে হবে কত? শূন্য। এবং বি থেকে সি এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে ধরে নিচ্ছি আমরা এক্স সেন্টিমিটার। এস ইকুয়ালস টু 9 পরে লিখবো। দেখেন যখন চিত্র আঁকবো, চিত্রের মধ্যে আমরা চেষ্টা করব আগে সংকেত দিয়ে প্রকাশ করতে, তারপর সংকেত ইকুয়ালস টু আপনি চাইলে এখানে 9 সেন্টিমিটার লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট সংকেত অবশ্যই থাকবে চিত্রের মধ্যে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আপনারা এখানে সমাধানে কি করবেন? লিখবেন আমরা জানি, অবশ্যই এখানে আমরা জানি লিখবেন। আমরা জানি দিয়ে বলবেন আচ্ছা এখানে আমরা কি জানি? আমরা জানি যে এস ইকুয়ালস টু কত? 9 সেন্টিমিটার। আমরা কি আর কিছু জানি? বাকি সব কি ধরে নিচ্ছি না? এরপর তাহলে বলবেন কি? ধরি। যে সকল অঙ্কে আপনাকে ধরতে হবে সে সকল অঙ্কে আগে আমরা জানি থাকবে, তারপর আমরা ধরে লিখবো। কারণ সব সময় আমরা জানি আগে বসবে, যা যা জানি সেগুলো আগে থাকবে। ওইগুলা দেখে আমি বুঝতে পারবো যে কোনটা কোনটা আমার ধরতে হবে আর কোনটা কোনটা আমাকে বের
করতে হবে। বুঝতে পারছি? ভেরি গুড। এখন আমার কথা হচ্ছে যে আমাকে কি বের করতে হবে? আমার কাছে অজানা রাশি হচ্ছে বের করতে হবে এক্স ইকুয়ালস টু হোয়াট। আমার কাছে অজানা রাশি কয়টা? আপাত দৃষ্টিতে একটা। কিন্তু এই একটা অজানা রাশি কোন অংশে? এ বি অংশে না বিসি অংশে? সাবাস। তাহলে আমার এই অজানা রাশি বের করার জন্য কোন অংশের সমীকরণ আগে রাখা উচিত? এবি না বিসি? বিসি সমীকরণ আগে রাখা উচিত, কিন্তু সবাই অঙ্ক করে আগে এবি সমীকরণ দিয়ে। মানে এইটাই হচ্ছে পার্থক্য হওয়া উচিত আপনাদের সাথে বাকিদের। আপনাদেরকে বের করতে হবে x অংশ। চিত্র থেকে x অংশ কোথায় আছে? BC তে। তাহলে আপনি শুরু করবেন সমীকরণ কোন দিক দিয়ে? BC দিয়ে। BC এর হিসাব করতে গিয়ে যদি দেখেন আপনি আরো কিছু জানতে হবে এবং তার সাহায্য নেওয়ার জন্য আপনার এবি অংশ যেতে হবে, সেটা লজিক্যালি মেক সেন্স করে। তাছাড়া আপনি এবি দিয়ে শুরু করবেন কেন? আপনাকে তো এবি থেকে কিছু বের করতে পারবেন না। বলবেন? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ভেরি গুড। সো এটা দেখেন, এটা আমি পরীক্ষায় লেখার জন্য বলতেছি না, আমি বলছি যখন একটা অজানা অঙ্ক আপনার সামনে দিবে আপনি কেমনে করবেন। যে অঙ্ক আনসিন, জীবনে কখনো করেন নাই, আপনাকে দেওয়া হয়েছে, সেটা করার জন্য আপনাকে বুঝতে হবে যে একটা অঙ্ককে আমরা কিভাবে অ্যাপ্রোচ করি। এই জন্য এত ভাঙ্গা বলতেছি, নাহলে তো এত ভাঙ্গা বলার দরকার নাই, অঙ্ক সলিউশন করে দিলে মুখস্থ করে ফেলতে আপনারা। আচ্ছা, তো প্রথমে আমরা যেহেতু বিসি অংশ থেকে আমার অজানা রাশি বের করতে হবে, তাই বিসি অংশের সমীকরণ নিয়ে চিন্তা করব। আপনাকে এখন দেখেন, বিসি অংশের জন্য আপনি কি কি জানেন বা কি কি ধরা, মানে ধরা এবং জানার মধ্যে কি কি জিনিস আপনার আছে? এক হচ্ছে বিসির যে শেষ বেগটা আছে সেইটা, রাইট? এবং বিসির বি বিন্দুতে যে আদিবেগটা আছে সেইটা। এখন দেখেন বি থেকে সি তে আসতে বা শুরু থেকে অঙ্কের পুরো বর্ণনার মধ্যে গতিকাল নিয়ে কোনো ইনফরমেশন দিছে? তাহলে আপনি কি বুঝতেছেন আপনার এই অঙ্কে গতিকালের কোনো প্রভাব থাকবে না? সাবাস। গতিকালের প্রভাব নাই, কিন্তু আপনাকে বের করতে হবে কি? সরণ, একটা সরণের মান। আবার আপনার বেগের সম্পর্ক দেওয়া আছে। তাহলে বেগ এবং সরণ বের করার জন্য যদি গতিকাল না থাকে, তাহলে কাকে লাগে? ত্বরণকে লাগে। আপনি চিন্তা করেন গতির যে সমীকরণ গুলো আছে, v ইকুয়ালস টু ইউ প্লাস, এর সরণ তো নাই, বাদ। s ইকুয়ালস টু ইউ প্লাস v বাই 2, বাদ। বলছি এটা করা ইউজ করা যাবে না। তাহলে আছে s ইকুয়ালস টু ut আর v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার। আর কেউ আছে? s ইকুয়ালস টু ut ইউজ করতে পারবো না, কারণ আমার এখানে গতিকালের কোনো প্রভাব। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টোয়াইস s। কিন্তু এখানে কথা হচ্ছে, এই জন্যই আপনি এখানে বিসি অংশ বলে নিবেন কেন? আপনি যখন বিসি অংশ বলতেছেন তখন বাই ডিফল্ট v স্কয়ার মানে হচ্ছে সি অংশের বেগ, আর ইউ স্কোয়ার মানে হচ্ছে বি অংশের বেগ। বাট তাও অনেক সময় টিচাররা একটু মানে আপনাদেরকে ল্যাং মারার চেষ্টা করে। সো এই জন্য আমি বলবো আপনি এখানে ভি বি, সরি ভিবি না, ভি তো সি, তাই না? সি বিন্দুর বেগ হচ্ছে কি? শেষ বেগ এখানকার। আর বি বিন্দুর বেগটা কি? আদি বেগ। সো ভি সি স্কোয়ার ইকুয়ালস টু ইউ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এক্স। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলেন এ বলতে কার ত্বরণ বোঝাচ্ছে? বুলেটের ত্বরণ। সাবাস, থ্যাংক ইউ। এ কার ত্বরণ? বুলেটের ত্বরণ। কোথায় ত্বরণ? বিসি অংশে ত্বরণ। বিসি অংশটা কোথায়? দেয়ালের ভিতরে। দেয়ালের ভিতরে যখন ঢুকছে, আমরা কেন তো জিজ্ঞেস করবো না, তো বাধাদানকারী বল যে কাজ করছে এটা বলবোই না। কিন্তু আমরা এটুকু বুঝতেছি যে বি অংশে একটা বেগ ছিল, সি অংশে বেগ শূন্য হয়েছে, তার মানে বেগ আস্তে আস্তে কি হয়েছে? কমছে। বেগ যদি কমে তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করছে? মন্দ, কিন্তু ত্বরণটা কোন দিকে কাজ করছে? স্মরণে। বল তো এখানে বলাই যাবে না, আমি তো এটাই বলতেছি, এটা কাইনেমেটিক্স। আমার প্রশ্ন এখানে বলের অস্তিত্ব নাই, শুধুমাত্র গতির ফলাফল নিয়ে কথা বলবো, কারণ নিয়ে বলবো না। সেখানে বলের অস্তিত্ব আনবো না, পরীক্ষার প্রশ্নের মধ্যেও আমরা আনবো না। যদি প্রশ্নে না থাকে বলা, আমি উত্তরে আনবো না। আমরা কি বলবো? আমরা বলবো যেহেতু বি থেকে সি তে যাইতে বেগের মান কি হয়েছে? কমছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সুতরাং ত্বরণ সরণের বিপরীত দিকে কাজ করছে। এখানে সরণ কোন দিকে হয়েছে? বি থেকে সি এর দিকে। আর ত্বরণ তাহলে কাজ করছে কোন দিকে? সি থেকে বি এর দিকে। বা যদি আপনি সামনের দিকটাকে ধনাত্মক বলেন, উল্টা দিকে কাজ করছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মন্দন ত্বরণ মানে মন্দন মানে তো ঋণাত্মক ত্বরণ, ঠিক আছে? তো মন্দন সবসময় কোন দিকে হয়? মন্দন সবসময় সরণের বিপরীত দিকে হয়। সো আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার এখানে আসলে কি করতে হবে? একটা মাইনাস সাইন দিতে হবে। আপনি কিন্তু মাইনাসটা এই যে প্লাস এর জায়গায় মাইনাস বসাবেন, আপনি মাইনাসটা কোথায় দিবেন? বন্ধনের ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিবেন, কারণ আপনার এখানে এটা যে নেগেটিভ হয়েছে, আপনার পরীক্ষককে সেটা বুঝাইতে হবে। এক্স এর বিপরীত দিকে যে এ আছে, এক্স পজিটিভ আছে, এ নেগেটিভ আছে, এই জিনিসটা আপনার পরীক্ষককে বুঝাইতে হবে। ওকে, ভেরি গুড। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এক্স এর মান বের করা। দেখেন, সমস্যা এখানে, আপনি এখানে ভি এর মান বলতে ভিসি আপনি জানেন কত? 0 স্কোয়ার। ইউবি কত? ইউ বাই 2 হোল স্কোয়ার
মাইনাস টু ইন্টু এ ইন্টু এক্স। এই সমীকরণের মধ্যে আপনার এক্স বের করতে হবে, কিন্তু এক্স এর মান বের করার জন্য আপনার কি লাগবে আগে দেখেন তো? এ লাগবে না? কারণ আপনি দেখেন টু এ এক্স ইকুয়ালস টু, আপনি বলতেছেন ইউ স্কোয়ার বাই কত, 4। এখান থেকে আপনি এক্স ইকুয়ালস টু বলতেছেন ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু এ, মানে 4 ইন্টু 2a, 8 ইন্টু এ, তাই না? আপনি যদি এখানে এ এর মান না বের করতে পারেন, তাহলে কি আপনি এক্স এর মান বলতে পারবেন? সাবাস। এখন এবং তাও কথা আছে, ইউটা আপনি ধরে নিছেন না, আপনাকে এমন ভাবে এ এর মান বের করতে হবে যেন এ এর মধ্যে ইউ থাকে, তাছাড়া আপনি এই ইউ ফালাইতে পারবেন না, পারবেন? বুঝতে পারছেন? সো যেহেতু আপনার এ এর মান বের করতে হবে, তাই আপনি এবার কি আসবেন, এ বি অংশে আসবেন। দ্যাট ইজ বিকজ এ বি অংশ এবং বিসি অংশ একই দেয়ালের অংশ। এখানে আপনি একটা কথা লিখতে পারেন, বিসি ও এ বি একই দেয়ালের অংশ, তাই এ ধ্রুবক। বিসি অংশে আমার যেই মন্দন থাকবে, এবি অংশেও একই মন্দন থাকবে। হুজাইফা বুঝতে পারতেছেন? ফলো করতেছেন? ভেরি গুড। নম্র বুঝতেছো ভাইয়া? অনুপম, জারি বুঝতেছিস ভাই? ওকে, তোকে তো খুব এক্সাইটেড মনে হচ্ছে। ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত অংশের জন্য যদি চিন্তা করি, এ থেকে বি পর্যন্ত অংশে আমার এবার কি কি আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, মন্দন ব্যাপারটা ধরে নিতি, এবং গতিকালের কোনো প্রভাব নাই, কিন্তু স্মরণ আছে। তো আমি এখানেও কি সূত্র ইউজ করব, ভি বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ এ স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ ইন্টু, এবার এক্স এর জায়গায় কত বসবে, এস। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? নম্র, এই যে এ থেকে বি অংশে আসছি আমরা, এ থেকে বি অংশে বি অংশটা শেষ বেগ, এ অংশটা আদি বেগ, এ থেকে বি এর সরণ হচ্ছে এস, এবং এ থেকে বি তে একই মন্দন কাজ করছে, এটা তো বলেই নিছি এই লাইনে আমরা। এসটা ধরে নিচ্ছি না, এই যে এসটা আমরা জানি, এই যে শুরুতেই লিখে রাখছি, শুরুতে লিখে রাখছি, এস সংকেত ধরে নিছি, এস সংকেত ধরে। কেন এটা একটু পরে বলতেছি। একই দেয়াল, দেয়াল তো চেঞ্জ হয় নাই। দেয়াল যদি চেঞ্জ না হয় তাহলে তো ত্বরণ চেঞ্জ হবে না। নতুন দেয়াল আসলে না, নতুন নতুন ত্বরণ পাবা, তাই না? এতক্ষণ যেই দেয়ালে ছিল এখনো সেই দেয়ালেই আছো। তো দেয়াল যদি চেঞ্জ না হয়, তোমার তো ত্বরণ চেঞ্জ হওয়ার কোনো কারণ। ওকে, এখন আমরা তাহলে এখানে কি বলবো, আমরা এখন এখানে মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে ভিবি স্কোয়ার মানে কত, ইউ বাই টু হোল স্কোয়ার, ইউ এ স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার। জিরো কেন হবে? এই যে এই জায়গাতে, এই জায়গাতে, এই জন্যই চিত্র রাখতে হবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো, মাইনাস টু ইন্টু এ ইন্টু এস বলা যায়। আমি এখনো মান বসাবো না। দেখো গত ক্লাসে বলছিলাম মান আমরা বসাবো শেষের লাইনে, ক্যালকুলেশন করা শেষে লাগে, কারণ কোনো কারণে যদি তুমি শুরু থেকে মান বসাইতে থাকো এবং সেখানে ভুল বসাও, এবং সেই ভুল প্রতিটা লাইনে লাইনে চলতে থাকে, বুঝতে পারতেছো, ওই অঙ্ক বাঁচানোর কোনো উপায় নাই। ওখানে স্যারের হচ্ছে গিয়ে 3-2 দেওয়ার উপায় নাই, সিরিয়াসলি। কিন্তু লাস্ট লাইনে তুমি একটা লাইনে মাত্র ভুল মান বসাইছো, ওইখানে স্যার দয়া করে হইলেও 3-0 না দেয়া 3-3 বা 3-3 জায়গায় 3-2 দিলেও তোমার অঙ্কের 2টা নাম্বার তো পাইলা। বুঝাইতে পারছি? প্রথম লাইন থেকে ভুল করলে স্যারের ওখানে 0 দেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। এখন আসো মানটা ক্যালকুলেশন করি। এইখানে আসতেছে আমাদের জন্য ইউ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু, এই যে ইউ বাই 2 হোল স্কোয়ার করে বাম পক্ষে আসছে ইউ স্কোয়ার বাই 4, ডান পক্ষে কি থাকতেছে, ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস, ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। ঠিক আছে, আমাদের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো বুঝতেছো যে আমরা আসলে এ বি অংশে আসছি যেন এ বি অংশ থেকে এ এর মান বের করতে পারি। তারপর সেই মানটা আমরা এটাকে 1 নাম্বার দিয়ে আসি উপরে, বিসি অংশের ওই অংশটাকে 1 নাম্বারে বসাই দিই, তাই না? আচ্ছা আসো, সো এখান থেকে আমাদের মূল কাজ যদি এ এর মান বের করা হয়, তাহলে আমরা এটাকে এক পাশে রাখবো, বাকি অংশগুলোকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে আমরা বলতে পারি ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2as বলতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আমি বাম পক্ষে হচ্ছে লসাগু করি, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার ডিভাইডেড বাই কত, 4 আসে, মাইনাস টোয়াইস এস বলা যায়। এখন উপরের লবে তাইলে ইউ স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার মানে কত, মাইনাস 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত, মাইনাস 2as বলা যায়। কোন কনফিউশন আছে? উভয় পক্ষ থেকে এই মাইনাস কাটাকাটি করে ফেলা যায় না? তাহলে আমি ফাইনাল এখান থেকে a ইকুয়ালস টু বলতে পারি 3u স্কোয়ার ডিভাইডেড বাই কত, 8s।
বলতে পারি, বলা যায়। এইখানে প্লাস হলে কিভাবে, এখানে মাইনাস ছিল না, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। আচ্ছা, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, ওকে। এবার এই এর মানটা আমরা কোথায় বসাবো, 1 নং সো 1 নং হতে পাই এক্স ইকুয়ালস টু, আমার উপরে কত বসবে, ইউ স্কোয়ার বসলো, নিচে কত বসবে, 8 বসলো, এর জায়গায় কত বসতেছে, 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8s বসছে। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত, না। এবার দেখো, এই উপরে 8 এই নিচে 8 কাটাকাটি যায়, ওই উপরে ইউ স্কোয়ার এই উপরে ইউ স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এই এসটা কি উপরে চলে যাবে না, তাহলে থাকে কি s/3, কিসের 3, মিনান ভাইয়া একটু আস্তে, এত তাড়াহুড়া নাই, ঠিক আছে। এইসব কারণেই না পরীক্ষায় ভুল হবে, পারা অঙ্কে শূন্য পেয়ে আসবা, এবং তোমার বাবা মা সহ সদ্য গোষ্ঠী আমার গালি দিবে, আমারই তো গালি দিবে, আমার কাছেই তো ফিজিক্স পড়ার জন্য মাসে মাসে টাকা দিয়ে গেছো। এখন তুমি যদি এস এর মান বসাও, এস এর মান কত, 9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3, উত্তর কত, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে, হ্যাঁ, হ্যাঁ বলতে পারো, এখানে অবশ্যই মানে বলতে পারো না, বললে ভালো। দেখো আমি যেগুলো করা দিয়েছি সাইড নোট তোমার কোনো জায়গায় দেই নাই, কিন্তু তোমরা চেষ্টা করবা যত জায়গায় সাইড নোট দেওয়া যায়, যত জায়গায় ব্যাখ্যা করা যায় ব্যাখ্যাগুলা দিতে, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে, এবং শুধুমাত্র এই অঙ্কটা, শুধুমাত্র এই অঙ্ক, এই টাইপের অন্য অঙ্ক না, শুধুমাত্র এখানে এই অঙ্কের প্রশ্নে 9 সেন্টিমিটারের জায়গায় অন্য যে কোনো সেন্টিমিটার ইউজ করে বাকি প্রশ্ন হুবহু সেম রাখলেই এমসিকিউ শর্টকাট হিসেবে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো s/3। কারণ পুরো অঙ্ক তো আমি কোথাও মান বসাই নাই, বসাইছি। যদি এমসিকিউতে কখনো এরকম টাইপের প্রশ্ন আসে, ধরো একটা বুলেট কোনো একটা কাঠের ভিতরে ঢুকে অর্ধেক বেগ হারাইছে, 12 সেন্টিমিটার ঢুকে অর্ধেক বেগে হারাইছে, তাহলে আর কতটুকু ভিতরে প্রবেশ করবে, উত্তর হচ্ছে 12/3, বুঝতে পারছো। কিন্তু শুধুমাত্র অর্ধেক বেগ হারাইছে এটা থাকতে হবে, এবং মানে সোজা কথা, এই যে প্রশ্নটা লেখা আছে না, এই প্রশ্নের মধ্যে 9 সেন্টিমিটার বাদে আর কোনো কিছু চেঞ্জ হইতে পারবে না। যদি প্রশ্ন এটা থাকে, এমসিকিউ তে উত্তর আসলে উত্তর কত হবে, s/3। কিন্তু সিকিউ তে s/3 করলে নাম্বারে হচ্ছে 0/3। বুঝতে পারছো, সিকিউ তে পুরাটাই করে আসতে হবে, ক্লিয়ার। কোনো কনফিউশন আছে, কোন সি এর উপর দাগ, বিসি অংশের যে দাগটা, আচ্ছা এই অংশটুকু আমরা বলছি যে বুলেটটি আর কতটুকু ভিতরে প্রবেশ করবে, আমি ধরে নিচ্ছি বুলেটটা বি থেকে সি পর্যন্তই আসবে। সি পর্যন্ত আসা মানে কি, সি পর্যন্ত আসা মানে হচ্ছে সি বিন্দুতে এসে তার বেগ কত হয়ে যাবে, 0। তাহলে বি থেকে সি পর্যন্ত সে কোন দিকে আগাইছে, ডান দিকে। আমি ধরে নিচ্ছি সেই দূরত্বটা কত, x সেন্টিমিটার, যেহেতু তার বেগ u/2 থেকে কত হয়েছে, 0, সুতরাং বেগ অবশ্যই কি কমছে, বেগ কমছে মানে ত্বরণটা কোন দিকে, বিপরীত দিকে। কার বিপরীত দিকে, সরণের বিপরীত দিকে, সামনে যত আগাইছে ত্বরণ তত পিছনের দিকে, দ্যাট মিন্স ত্বরণ কমছে। বুঝতে পারছি, ত্বরণ কমছে না, আসলে বেগ কমছে, ত্বরণ তো কমেনি, ত্বরণ তো ধ্রুব আছে, ত্বরণ তো ধ্রুব, এই যে এই পেজে বলে দিছি, তাই না। ত্বরণ ধ্রুব কেন, কারণ এবি যেই দেয়ালের অংশ, বিসি এক্স্যাক্টলি সেম দেয়ালের অংশ, এটাই। বুঝতে পারছি, কোনো কনফিউশন আছে, কোন প্রশ্ন আছে, ভেরি গুড। এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে, দেখো মান বসাও, নিজে খাতায় মান বসাও, আমার এখানে দেখে লাভ নাই, খাতায় মান বসাও নম্র, বসাইছো, এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8, 8 এর পরে a এর জায়গায় a এর মানটা বসাও, তারপর নিজেই বুঝতে পারবা যে কাটাকাটি কেমনে হয়েছে। নম্র বসাইছো, কাটাকাটি করছো, হুম, ওকে, ভেরি গুড। এখন আসো, কি জানি বলতে চাচ্ছিলাম, অঙ্ক নাম্বার 3 আজকের জন্য, একটি বুলেট
একটি বুলেট একটি দেয়ালে 10 সেন্টিমিটার প্রবেশের পর 3/4 অংশের বেগ হারায়। বুলেটটি আর কতটুকু ভেতরে প্রবেশ করবে? তাহলে এটা চিত্রটা একটু নিজে নিজে আঁকো। ওকে, আঁকছো, তাহলে দেখো আবার আমার সাথে মিলাই দেখো যে হয় কি, হয়েছে কিনা। যদি আমার মতো না হয় তার মানে আসলে হয় নাই। ওকে, সো ধরে নেই এই হচ্ছে আমাদের জন্য এ অবস্থান। এই অবস্থানটা হচ্ছে টি ইকুয়ালস টু 0, যেখানে বুলেটটি ইউ আদিবেগ নিয়ে প্রবেশ করা শুরু করছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে বি অবস্থান। এ থেকে বি অবস্থানের যে দৈর্ঘ্য প্রশ্ন মতে সেটা হচ্ছে কতটুকু? 10 সেন্টিমিটার। বি অবস্থানে আমার যে বেগটা আছে বুলেটের, সেই বেগটাকে আমরা মনে করো বললাম ভিবি। ঠিক আছে, ভিবি ইকুয়ালস টু কতটুকু হবে? ইউ মাইনাস 3u/4, আদিবেগের 3/4 অংশ। ঠিক আছে, বুঝতে পারছি। ইকুয়াল টু তাহলে কত আসে বলেন তো ভাইয়া? 1/4u। বুঝতে পারতেছি, ভেরি গুড। এরপর আমার বস্তুটা বা বুলেটটা ধরে নিচ্ছি সি বিন্দু পর্যন্ত আসছে। সি বিন্দুতে আইসা আমার এই বুলেটের ভিসি বেগ হয়েছে কতটুকু? 0। আর বি থেকে সি পর্যন্ত যে অংশ, এইটুকু অংশ আমরা ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার। আচ্ছা, অবশ্যই আমরা এ থেকে বি পর্যন্ত যে অংশটুকু আছে এটাকে ধরে নিচ্ছি কতটুকু? এস। ঠিক আছে, আচ্ছা, এই তো চিত্র, আর কিছু নাই কিন্তু, রাইট? তো আমরা অঙ্ক শুরু করবো থেকে? আগে বিসি অংশ থেকে, তাই না? প্রশ্নে বলছে ইউ মাইনাস থ্রি বেসিক্যালি ইউ হচ্ছে, দেখো আমরা বলছি কতটুকু বেগ হারায়? 3/4 অংশের বেগ হারায়। কত, মানে এই 3/4 অংশ কার? আদি বেগের 3/4 অংশ। তাহলে আদি বেগ কত ধরে নিচ্ছি আমরা? ইউ। তাহলে ইউ এর 3/4 অংশ কত? ছোটবেলায় ক্লাস 5-এ এর এর অঙ্ক করতো না? 3u/4। তাহলে তুমি এইটুকু বেগ হারাইছো কোত্থেকে? আদি বেগ থেকে। আদি বেগ কত? ইউ। তাহলে ইউ থেকে যা হারাইছো তা বাদ দিবা না? ওটাই করছি। বুঝতে পারছো? তারপর বুঝতে পারছো এবার? এবার বুঝতে পারছো? তো আমি এখানে দরখাস্ত করবো পরে যে ওর কোনো তোমাকে তোমাকে কিন্তু যে 3/4 তোমাকে হচ্ছে 3/4 দুটো ভিন্ন কথা। বুঝতে পারছো? থেকে পড়াইতো দেখছো যে 3/4 অংশ বের হয়েছে, তখন গিয়ে হচ্ছে কি ওরকম একটা ঘটনা ঘটে, তুমি যেরকম চিন্তা করছো। বুঝছো? বাট দুইটা আলাদা ওই এখন আসছে। আচ্ছা,
আমি তো প্রতি অঙ্কে আর লিখবো না। প্রতি অঙ্কে যদি এত কিছু করতে থাকি তাহলে ধরো আমার তো সিলেবাস শেষ করতে আলহামদুলিল্লাহ বছর না, যুগ শেষ। Okay, so VC square equals to UV square plus 2 into minus A into A, বলা যায়? কোনো confusion আছে? আচ্ছা, এখানে UV না বলে এটাকে VC ও VB ও বলতে পারো, যেহেতু আমি চিত্রে এটাকে VB বলছি না, এটাকে VB বল। কারণ VB হচ্ছে গিয়ে আমার আদি বেগ BC অংশের জন্য, আর VC হচ্ছে শেষ বেগ। এবং এই জন্যই তোমার এইখানে চিত্র আঁকতে হবে এবং তোমাকে মেনশন করতে হবে তুমি বিসি অংশের জন্য কাজ করছো। বিসি অংশের জন্য আদিবেগ যা, এবি অংশের জন্য আদিবেগ তা না। তো এখন বিসি স্কয়ার মানে কত? 0 স্কয়ার ইকুয়ালস টু 1/4 ইউ ইনটু হোল স্কয়ার মাইনাস 2ax। এরপর এখান থেকে x এর একটা সমীকরণ আসবে, বুঝতেই পারতেছো। তারপর আমরা কই যাব? এবি অংশের সমীকরণে যাব। হ্যাঁ হ্যাঁ, এবি অংশে যাবো বা আগের অংশে ব্যাক করবো, তারপর ওখান থেকে আবার ত্বরণের মান বের করব, বের করে এখানে বসাই দিলেই আমার এক্স এর মান চলে আসবে। পারবো না এই ক্যালকুলেশনটা? এই ক্যালকুলেশনটা তাহলে বাসায় শেষ করো, ঠিক আছে? যদি সমস্যা হয় অ্যাসাইনমেন্ট তো করেই নিয়ে আসবা, তখন দেখে দিব, বা বাসায় করে নিয়ে এসো। পরের অঙ্কে যাই। পরের অঙ্কের প্রশ্ন আমার একই হবে, কিন্তু ডট 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 খালি বলবো বুলেটটি বেগ হারিয়ে 3/4 অংশ হয়। মানে আগের প্রশ্নের মতো একটি বুলেট একটি দেয়ালে 10 সেন্টিমিটার প্রবেশের পর বেগ হারিয়ে 3/4 অংশ হয়, আর কতটুকু ভেতরে প্রবেশ করবে? কিন্তু জাস্ট একটা জায়গায় চেঞ্জ, একটাই বলছি বেগ হারায়, আর একটা বলছি বেগ হারিয়ে এত হয়। এখন এই প্রশ্নের জন্য আমরা যদি চিত্রটা আঁকি, চিত্র আঁকলে ক্লিয়ার হবে। এই অবস্থান থেকে আবারও ধরে নিচ্ছি বেগ হচ্ছে ইউ, এই অবস্থান থেকে বি অবস্থানে আসছে, ধরে নিচ্ছি এইটুকু জায়গা হচ্ছে এস ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। বি অবস্থানে যখন আসছে তখন বেগ কি হবে? ভিবি। এই ভিবি ইকুয়ালস টু হবে 3/4 ইউ। এখন কোনো মাইনাস মাইনাসের কাহিনী নাই, কারণ প্রশ্নে বলে দিছে বেগ কত হয়েছে। বেগ এবার সরাসরি বলে দিচ্ছে যে 3/4 অংশ হয়েছে, আমি 3/4 অংশ বলে দিব ডাইরেক্ট, কোনো কথা নাই। বুঝতে পারছি? শুধুমাত্র বেগ হারায় বললে আমরা ইউ মাইনাস যতটুকু হারায় ওইটুকু বলবো। যদি বেগ হারিয়ে এত হয় বলে, তাহলে যা বলা আছে ওইটাই বসে যাবে। অনুভব বুঝতে পারছো? এটা বাংলা ভাষার বা বাংলা কথার মারপ্যাচ। এই ব্যাপারগুলো পরীক্ষায় খেয়াল রাখবে। এমসিকিউ তে এমনি প্যাচ দিবে বা সিকিউ তে এমনি প্যাচ দিবে, সবাই হচ্ছে বেগ হারিয়ে এত হয় আর বেগ হারায় এটার মধ্যে পার্থক্য করতে পারে না। সবাই ওই বেগ হারাই দিয়ে করে আসে, কারণ অঙ্কের যে প্রচলিত নিয়ম সবাই ওই যে অর্ধেক বেগ হারায় এই অঙ্কটাই করায় দেয় সব জায়গায়। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ অবশ্যই। আমার প্রশ্নটাই বলছে কি সব ঠিক আছে, খালি বলতে বেগ হারিয়ে 3/4 অংশ হয়। আচ্ছা, তো দ্যাট মিনস এ বিন্দুতে যদি আদিবেগ ইউ থাকে, এস ইকুয়ালস টু 10 সেন্টিমিটার ঢোকার পর বি বিন্দুতে এসে বেগ কত হয়েছে? প্রশ্ন বলতে কতটুকু হয়েছে বেগ? 3/4 অংশ হয়েছে, তাহলে ওই তো 3/4 ইন্টু ইউ, শেষ বেগ হয়েছে 3/4 ইন্টু ইউ। প্রশ্নে যা বলছে আমি তাই লিখছি। এখন আমি আরেকটা ভ্যারিয়েশন বলি, এটা কত নম্বর অঙ্ক ছিল? 4 নাম্বার? না, 3 তো আগেরটা ছিল। তাহলে এখন 5 নাম্বার অঙ্কে আসি। যদি বলি সব ঠিক আছে, বেগ হারিয়ে 35% হয়, 35/100 বা 0.35 ইন্টু ইউ, কি হবে তাইলে? এ বিন্দু থেকে তোমার একটা বুলেট ঢোকা শুরু করছে, আদি বেগ কত ছিল? ধরে নিচ্ছি আমরা ইউ। এ থেকে বি পর্যন্ত আসছে, তৌসিফ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এস দূরত্ব অতিক্রম করছে। এস এর মান প্রশ্ন যা বলবে তাই লিখবা, ঠিক আছে? আমি একই প্রশ্ন বলছি বলে সব জায়গায় 10 বলতেছি কি, বাট প্রশ্ন যা বলবে তাই লিখবা। বি বিন্দুতে আসার পর তোমার বেগ কত হয়েছে? বলছে বেগ হারিয়ে 35% হয়, তার মানে 0.35 ইউ। শেষ। যা বেগ হইতে বলছে তাই লিখছে। বুঝছো? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? তাহলে আর কতটুকু ভিতরে প্রবেশ করবে? তার মানে সি তে আইসা বেগ কত হবে? 0।
আবার ধরো 6 নম্বর অঙ্ক। এইবার আমার সব কিছু আছে, এবার বলছে বেগ 65% হারায়, তাহলে যা হারাইছে ওইটা বাদ দিতে হবে ইউ থেকে শেষ বেগ বের করার জন্য। বুঝতে পারছো? তো আমার চিত্র যদি আঁকি, এ বিন্দুতে আমার ইউ আদি বেগ নিয়ে ঢোকা শুরু করছে, প্রশ্ন মতে ধরে নিচ্ছি এস সেন্টিমিটার ঢুকছে, ঢোকার পর বি বিন্দুতে আসছে, তাহলে বেগ ভিবি ইকুয়ালস টু আদি বেগ কত, ইউ। ইউ থেকে সে কতটুকু হারাইছে, 65% হারাইছে, সো মাইনাস 0.65 ইউ অথবা 0.45 ইউ। বুঝাইতে পারছি? ও হ্যাঁ, 35 হবে। থ্যাংক ইউ। মানে হারিয়ে এত হয়, তার মানে হচ্ছে যা আছে ওইটাই বলে দিচ্ছে, মানটা দিচ্ছে। আর হারায় বললে বেগের পরিবর্তন দিয়ে দিচ্ছে। নর্মালি বেগের পরিবর্তন ডেল্টা ভি মানে কি, শেষ বেগ বিয়োগ আদি বেগ, তাই না? তো তোমাকে যদি হচ্ছে গিয়ে এখন বেগের পরিবর্তনের মান দিয়ে দেয় আর শেষ বেগ চায়, তখন তুমি কি করবা দেখো, এই মাইনাস ইউর বাম পাশে বাড়াই দিবে না? সিম্পল। বুঝাইতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এটা যে কি হলো এই এটাই তো অঙ্ক ভাই, মানে এখানে কোন কোন তথ্য বাইর করতে একটাই তো অঙ্ক, মানে অঙ্ক তো চেঞ্জ হয় নাই। আমি বলছি যে 3 নম্বরের যে অঙ্ক, ওইখানে বাকি সব মানে শুরুতে যা আছে শেষেও তাই আছে, খালি এই অংশের কথাটুকু চেঞ্জ করছে, ওটাই বলছি। ঠিক আছে? শোন মিনান, সবাই যে হচ্ছে গিয়ে সবসময় মনোযোগ ধরে রাখতেছে এরকম না, প্রশ্ন করতেই পারে, এরকম করিস না। ওকে, নম্র বুঝতে পারছিস? আর এইসব কথার জন্য নিজের প্রশ্ন করা থামাইস না, যতই দাম প্রশ্ন করবি, সবাই দিয়ে বলছি প্রশ্ন করবা। জারির, তুই তো প্রশ্ন করছ না ভাই, তুই অনেক আগে গেছিস মনে হয়। কোন সমস্যা নেই, ওরা বলছিস এই আমরা বলেটা পড়তেছে ভালো তো, পড়লে ভাই। জারির, তুই কোন স্কুলে ভাইয়া? সব একসাথে, নাইস। একটা উইলিয়ান কে? ও, প্লাবন। ওর নাম না নম্র? নম্র প্লাবন। শামসুকে? শামসুল হক? ও আচ্ছা, সমস্যা নাই, মিক্সড, মিক্সড হওয়া ভালো। বাট বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ভেরি গুড। সো বুলেটের অঙ্কগুলো ধরো, দেখো ভাই, বুলেটের অঙ্কগুলো আসলে কঠিন না, সোজা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এই জিনিসপত্রগুলোকে যেইভাবে করা দরকার সেভাবে করি না। একটা অঙ্ক তোমার সামনে দেওয়া মানে হচ্ছে গিয়ে ধরো, মানে সূত্র বসায়া অঙ্ক করে ফেললাম এরকম না, প্রত্যেকটা লাইনের একটা কেন আছে। আমরা যখন নটরডেম কলেজে পড়তাম, নটরডেম কলেজে মানে এটা অনেকেই স্বীকার করবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাথ টিচার ছিলেন জওহরলাল হক স্যার। জওহরলাল হক স্যার ক্লাসে আইসা প্রথম দিন বড় বড় করে বোর্ডে চক দিয়ে একটা কথা লিখছিল, কেন কি লিখি জানতে চাও। এটা স্যার লিখছিল, এবং স্যারের কথা ছিল প্রত্যেকটা লাইনের একটা কারণ আছে, প্রত্যেকটা লাইনের কারণ যখন তুমি জানো, তখন তোমাকে কেউ আটকাইতে পারবে। তো তোমরা কারণ জিজ্ঞেস করবা যে এটা কেন হয়েছে, ওইটা কেন হয় নাই। যতই ডাম্ব হোক না কেন, তোমার কাছে মনে হতে পারে যে এই প্রশ্নটা করতে ডাম্ব লাগতেছে, আমার ফেসবুক গ্রুপে এই জন্য অ্যানোনিমাস পোস্ট অন করা আছে, গিয়ে অ্যানোনিমাসলি পোস্ট দিয়ে ফেলবা। ঠিক আছে? যে ভাইয়া এটা করতে গিয়ে বুঝি নাই, একটু বুঝাই দিন। ঠিক আছে? তারপর আমি লাগলে ওইটা ওইখানে উত্তর দিব, নাহলে ক্লাসে এসে উত্তর দিব যে এই দেখো এরকম একটা প্রশ্ন আসছে, দেখো এটার সমাধান কেমন হবে। ঠিক আছে? দেখো আমি বারবার করে বলতেছি, তোমাদের হইতে পারে যে আরো অনেক ফিজিক্স টিচারের কাছে তোমরা পড়ো, বা বাসায়ও টিচার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে যেহেতু পড়তেছো, আমার কাছে তোমরা যদি এই প্রশ্নগুলো না করো, এই প্রশ্নগুলো যদি জমায় রাখো, অন্য কারো কাছে উত্তর পাইলে আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, তুমি উত্তর বের করে নিয়ে আসছো, আমি আরো খুশি হবো। কিন্তু আমার কাছে প্রশ্ন করতেছো মানে আমার কাছে মনে হবে যে তুমি আসলে পড়ায় মনোযোগ দিচ্ছ না।
তুমি বাসায় আসলে কষ্ট করতেছো না, বাসায় সময় দিতেছো না, বাট ভাই বাসায় সময় দিতে হবে। এটা আমি বারবার করে বলছি, এখনো সময় আছে, মানে আজকে মার্চের 15 তারিখ, খুব বেশি দেরি হয়ে যায় নাই। আরো 1 বছর টানা কষ্টটা করতে পারলে ইনশাল্লাহ ফিজিক্সে A+ কেন, ফিজিক্সে 96-97 নিয়ে টেনশন করতে হবে না। ফিজিক্সে ইনশাল্লাহ 96-97 পাওয়া, আমি বারবার করে বলছি, খুব সহজ কাজ। কিভাবে সহজ কাজ? খালি প্রতিদিন এই পড়াশোনাটা করতে হবে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট গুলা দিতে হবে, হোমওয়ার্ক করতে হবে, পরীক্ষা দিতে হবে, এবং যা যা বুঝো না ওই প্রশ্নগুলো করে আমার মাথা চেপে করতে হবে। প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি, আমি মনে হয় না যে এরকম আরো কোনো টিচার তোমাকে এত রিকোয়েস্ট করে প্রশ্ন করার জন্য। বাকিরা তো তাদের তো প্রশ্ন করলে তো আমাকে বিরক্তও হয়, তাই না? তো এটারে একটু কাজে লাগো, প্রশ্ন করতে বলতেছি, প্রশ্ন করো। আমি রাগ হই কখন? যখন তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ না। উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি সাধারণত রাগ হই না। আর যদি কোনোদিন রাগ হয়ে যাই, ওটার জন্য আমি আগে সরি বলে দিচ্ছি। সবসময় তো আর মানুষের মাথা ঠিক থাকে না, অনেক রকম কারণে আমি বিরক্ত হয়ে থাকতেই পারি। সো দু একবার রাগ হয়ে যেতে পারি, তো তাতেও তোমাকে নির্লজ্জের মতো আমাকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা হচ্ছে কি আরো কিছু গতির অঙ্ক করব। কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে, বাসায় যে গাইডটা কিনছো, যদি না কিনো আজকের মধ্যে গাইড কিনে ফেলবা, কিনে অঙ্ক করতে বসে যাবা। যে সকল অঙ্ক আছে সব ধরে করবা, করতে গিয়ে যেগুলা বুঝবা না সেগুলো আমার জন্য রেখে দিবা। রাইখা দিয়ে ধরো আজকে যা বুঝো নাই গ্রুপে পাঠায় দাও, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায় দাও যে ভাই এই অঙ্ক বুঝি নাই, নেক্সট ক্লাসে আমি করাবো। তাহলে আমি আসলে দেখো, আমি আমার মতো করে, এই যে শোনো, আমি আমার মতো করে অঙ্ক করাইলাম, তোমার কোনো লাভ হবে না। তুমি শুধু ওই ধরা বাঁধা অঙ্কগুলো মুখস্থ করে চলে যাবা। তোমার আমাকে জানাইতে হবে যে ভাই আমি এই অঙ্ক পাইছি, এই অঙ্ক পাইয়া আমি এটা সলভ করতে পারিনি, আমি তখন বুঝবো যে তোমার ইন্টেলেক্ট লেভেল এই জায়গায় গিয়ে আটকায় যায়। আমি তখন ওই জায়গা ক্লিয়ার করার জন্য ওষুধ দিতে পারবো। বুঝতে পারছি? তুমি যদি ডাক্তারের কাছে গিয়া বলো যে ডাক্তার সাহেব আমার অসুখ হয়েছে, আমার ও চিকিৎসা করেন, কিন্তু তুমি বলো না কি হয়েছে, সে তো সব ওষুধ দিয়ে তোমার মাইরা ফেলবে কিছুক্ষণ পর।